এই মানুষগুলো অদ্ভুত একটা রুমে বন্দী হয়ে আছে, যেখানে তাদের প্রত্যেকের সামনে একটি স্ক্রিন আছে। আর এই রুমের ভেতরে বসে তারা কি করছে তা সারা পৃথিবীর মানুষ লাইভ দেখছে। লাইভে মানুষকে তারা যত আনন্দ দিতে পারবে ততই পয়েন্ট পাবে, আর এই পয়েন্ট দিয়ে তারা নিজেদের জন্য খাবার, জামাকাপড় সহ প্রয়োজনীয় সবকিছুই নিতে পারবে। কিন্তু এরা কেউই জানে না কিভাবে তারা এই রুম থেকে বের হবে, আর কেই বা তাদের সাথে এমন অদ্ভুত গেম খেলছে। যদিও মুভির কাহিনীটা একটু অদ্ভুত টাইপের, তবুও গল্পটা কিন্তু আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। গল্পের শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই। লোকটা যখন চোখ খোলে তখন সে নিজেকে একটা বন্ধ রুমের মধ্যে আবিষ্কার করে। সে কিছুই বুঝতে পারে না কিভাবে সে এখানে এসেছে আর কবেই বা এসেছে। কিছুক্ষণ পর তার মনে হয় কেউ হয়তো তাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছে। এই রুমটাতে একটা শাওয়ার আর একটা সিঙ্ক ছাড়া আর কিছুই নেই। লোকটা অনেক চেষ্টা করে রুম থেকে বের হওয়ার। রুমের দেওয়ালের মধ্যে পাগলের মতো করতে থাকে, রুমের দেওয়ালে ধাক্কা দিতে শুরু করে, জোরে জোরে চিৎকার করে বাইরে যাওয়ার জন্য। কিন্তু এগুলো করে কোনো লাভ হয় না। আর ঠিক তখনই তার চোখ পড়ে রুমের ভেতরে থাকা একটা মনিটরের দিকে। সেই মনিটরের উপরে লেখা শেয়ার। লোকটা এই রুম থেকে বের হওয়ার জন্য ওই স্ক্রিনের উপরে বিভিন্ন রকমের কমান্ড লিখতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, বরং কম্পিউটার তাকে বারবার চেষ্টা করতে বলে। তারপর সেই স্ক্রিনে তার ভয়েস রেকর্ড করতে শুরু করে। তার মনে হয় কেউ হয়তো তাকে দেখছে, তাই সে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো ধরনের উত্তরই সে পায় না। বেশ কিছুক্ষণ বিভিন্নভাবে চেষ্টা করার পর লোকটা টয়লেট ইউজ করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে পানি শেষ হয়ে গেছে, এমনকি সিঙ্কও ঠিকভাবে কাজ করছে না। তাই সে আবারও মনিটরের কাছে চলে আসে আর মনিটরে লেখে ওয়াটার, কিন্তু কম্পিউটারের মনিটরে লেখা ওঠে ওয়াটার 5। কিন্তু সেই উত্তরের কোনো আগামাথায় বুঝতে পারে না। তাই সে আবার গিয়ে মেঝেতে শুয়ে পড়ে। তখনই স্ক্রিনে একটা শব্দ হয়। সে কাছে এসে দেখতে পায় সে কিছু পয়েন্ট পেয়েছে, যা দিয়ে সে পানি কিনতে পারবে। এদিকে তার অনেক পিপাসা পেয়েছে, তাই সে ওই পয়েন্টের সাহায্যে পানি কিনে তার তৃষ্ণা মেটায়। তারপর সে হাত মুখ ধুয়ে আবারও স্ক্রিনের সামনে আসে। এবার সে খুব ভালোভাবে বুঝতে পারছে তাকে কেউ আসলে কিডন্যাপ করেনি। এই যা কিছু হচ্ছে সব কিছুই একটা লাইভ শো, যেখানে সব মানুষেরা তার প্রত্যেকটা কাজ লাইভ দেখতে পাচ্ছে। যেহেতু সে এখন বুঝতে পেরেছে তাকে মানুষজন লাইভ দেখছে, আর এর জন্যই সে পয়েন্ট পেয়েছে, আর সেটার সাহায্যে সে পানি কিনতে পারলো, তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই রুমের ভেতরে বিভিন্ন রকমের উদ্ভট সব কর্মকাণ্ড করতে থাকে। তার মনে হয় যারা লাইভ দেখছে তারা এই কর্মকাণ্ডে মজা পেলে হয়তো তার আরও বেশি পয়েন্ট বাড়বে, কিন্তু এসব করেও সে তার পয়েন্ট বাড়াতে পারে না। কিন্তু তারপরেও সে ওই রকম উদ্ভট কাজ করতেই থাকে। একটা সময় পর সে হতাশ হয়ে আবার স্ক্রিনের কাছে ফিরে আসে। সেখানে সে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকে। একটা সময় দেখা যায় উল্টাপাল্টা করার কারণে রুমের লাইটটা অফ হয়ে যায়। লাইট অফ হওয়ার পর সে আর কিছু করার চেষ্টা না করে ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আবার উঠে পড়ে, আর তারপর শাওয়ার নিয়ে আবারও পয়েন্ট বাড়ানোর জন্য রুমের ভেতরে সে আবার সব উদ্ভট কর্মকাণ্ড করতে থাকে। সে ওই রুমের ভেতরে কখনো নাচে, তো কখনো ডিগবাজি দেয়, আবার কখনো শুয়ে কান্নার অভিনয় করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও সে তেমন পয়েন্ট পায় না। সে যেই অল্প কিছু পয়েন্ট পেয়েছে সেগুলো দিয়েই সে নিজের জন্য কিছু খাবার অর্ডার করে, কিন্তু সে এত কম পয়েন্ট পেয়েছে যে তাকে একটা কুকুরের খাবারের বাটিতে অল্প কিছু খাবার দেওয়া হয়। এটা দেখে সে অনেক হতাশ হয়ে পড়ে। সে স্ক্রিনের সামনে গিয়ে এই খাবার নিয়ে অনেক অভিযোগ করে। এদিকে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই সে আর কোনো উপায় না পেয়ে ওই খাবারটাই খেতে শুরু করে। তবে সে খাবারটা কোনো স্বাভাবিক মানুষের মতো করে খায় না, ওই খাবারটাকে কুকুরের মতো করে ভঙ্গি করেই খেতে থাকে, কারণ এতে করে যদি দর্শকরা মজা পায় তাহলে আবারও তার কিছু পয়েন্ট বাড়বে। এখন পর্যন্ত তার যে পয়েন্ট আছে তা দিয়ে কোনো ড্রেস সে কিনতে পারছে না। এখানে আসার পর সে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, তার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই তাকে কিনে নিতে হবে, আর সেই জিনিসগুলো কিনতে তাকে অনেক অনেক পয়েন্ট অর্জন করতে হবে। তো কুকুরের মতো করে খাওয়ার পর সে বেশ কিছু পয়েন্ট পায় আর একটা ড্রেস পায়। তবে মজার ব্যাপার হলো সেই ড্রেসটা ছিল একটা মেয়েদের আন্ডারগার্মেন্টস। লোকটা ওটা পরে রুমের ভেতরে র্যাম্প ওয়াক করতে থাকে, কিন্তু এভাবেই বার কতক্ষণ। একটা সময়ে সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, আর তারপর হতাশ হয়ে ঘুমাতে চলে যায়। পরদিন সকালবেলা সে আবারও নাচ গান সহ যা মাথায় আসে সেগুলো করে দর্শকদের এন্টারটেন করার চেষ্টা করে। এইসব করে সে আবারও বেশ কিছু পয়েন্ট কালেক্ট করে, যার বিনিময়ে সে একটা টি শার্ট, প্যান্ট আর থাকার জন্য একটা গদি পেয়ে যায়। সময়ের সাথে সাথে তার পয়েন্ট একটু একটু করে বাড়তে শুরু করে, আর সেই সাথে সে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন শেভিং টুলস, জামাকাপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। সেই সাথে সে এখন অনেক ভালো ভালো খাবারও পায়। কিন্তু সমস্যা হলো সে একজন ভেজিটেরিয়ান, কিন্তু তার জন্য যে খাবারগুলো আসে সবই ননভেজ। কিন্তু তবুও এখন তাকে বেঁচে থাকতে হবে, তাই সে বাধ্য হয়ে ওইসব খাবারের সাথে অ্যাডজাস্ট করে নেয়। শুধু তাই নয়, সে এখন তার পয়েন্ট দিয়ে ওয়াইনও কেনে।
কিন্তু দেখা যায় একদিন লোকটা একটু বেশি মাত্রায় ওয়াইন খেয়ে ফেলে। অতিরিক্ত মাত্রায় ওয়াইন খেয়ে ফেলার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এজন্য সে ওয়াইনের বোতলটাকে স্ক্রিনের দিকে ছুঁড়ে মারে। শুধু ছুঁড়ে মেরেই থেমে থাকে না, ওই বোতলটা দিয়েই স্ক্রিনের উপরে লাগাতার আঘাত করতে থাকে, যার কারণে দেখা যায় তার রুমের লাইটটা অফ হয়ে যায়, যার কারণে রুমের সব সার্ভিস বন্ধ হয়ে যায়। সে মনিটরটাকে দেওয়ালের ভেতর থেকে টেনে আনার অনেক চেষ্টা করে, এমনকি যে জায়গাটার মাধ্যমে সে খাবার বা অন্যান্য জিনিসপত্র পেত সেটাও চেক করে দেখে সেখানে আর তার জন্য কিছুই আসছে না। রাগে এবার সে স্ক্রিনের উপর অনেক জোরে একটা ঘুষি মারে। তাতে স্ক্রিনের কিছু হয় না ঠিকই, তবে সে হাতে অনেক ব্যথা পায়। এতে করে সে আরও অনেক বেশি রেগে যায়, আর তারপর স্ক্রিনের সামনে সে এখান থেকে বের হওয়ার জন্য আকুতি মিনতি করে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন উত্তর আসে না, তখন সে ধরেই নেয় যে এখান থেকে বের হওয়া অসম্ভব। তাই সে তার করা কাজের জন্য মাফ চায়। আর এর কিছুক্ষণের মধ্যেই রুমের লাইট জ্বলে ওঠে। রুমের লাইট জ্বলে উঠলে সে লক্ষ্য করে স্ক্রিনের উপর একটা বয়স্ক লোককে দেখা যাচ্ছে, যে কিনা তার মতো একটা রুমে বন্দি। শুধু পার্থক্য হলো বৃদ্ধ লোকটার রুমে অনেক জিনিসপত্র আছে। লোকটা তাকে বলে অনেক সময় সিস্টেমের ত্রুটির কারণে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে চলে গেলে এই ধরনের আর কোনো সমস্যাই হয় না। তখন আমাদের মতো মানুষেরা যারা বন্দি অবস্থায় আছে তারা ইচ্ছে করলেই যে কারোর সাথে যোগাযোগ করতে পারে। লোকটা স্ক্রিনে ভেসে আসা বৃদ্ধ লোকটাকে দেখে প্রথমে মনে করে সে হয়তো এই সব কিছুর জন্য দায়ী, কিন্তু পরে কথাবার্তা বলে বুঝতে পারে আসলে বৃদ্ধ লোকটা নিজেও জানে না কে বা কারা তাদেরকে এভাবে আটকে রেখেছে। লোকটা বৃদ্ধ লোকটাকে দেখে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পারে, বৃদ্ধ লোকটা নন স্টপ কথা বলে যেতে পারে, আর এরকম নন স্টপ কথা বলার কারণে সে অনেক পয়েন্ট কালেক্ট করেছে। এজন্য বৃদ্ধ লোকটা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন টপিকে কথা বলেই চলে, আর এই জন্য অডিয়েন্সও তাকে বেশ পছন্দ করে। এদিকে কিছুক্ষণ পর লোকটা দেখতে পায় সেই বৃদ্ধ লোকটা খুব জোরে জোরে কাশতে শুরু করেছে। কিছুক্ষণ পর লোকটা ওই বৃদ্ধ লোকটার অসুস্থতা সম্পর্কে জানার জন্য আবারও স্ক্রিনের কাছে যায়। তখন সেই স্ক্রিনে আবারও উল্টাপাল্টা কমেন্ট করতে শুরু করে, অন্যান্য বন্দীদের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে সে। তখন স্ক্রিনে আরও কয়েকটা চ্যানেল ভেসে আসে। সেই চ্যানেলে দেখা যায় কেউ কুকিং টিপস দিচ্ছে, আবার কেউ মেকআপ টিপস। এত চ্যানেলের মধ্যে একটা মেয়ের চ্যানেলও কানেক্ট হয়। মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর। মেয়েটা তার চ্যানেলে ইয়োগা শেখাচ্ছিল। এই যে যতগুলো চ্যানেল দেখা যাচ্ছে প্রত্যেকটারই আলাদা আলাদা একটা নাম্বার আছে। গল্পের শুরু থেকেই আমরা যে লোকটাকে দেখতে পাচ্ছি এই লোকটার চ্যানেল নাম্বার 14, আর ওই বৃদ্ধ লোকটার চ্যানেল নাম্বার 73। আমরা দেখতে পাই দিন যত যেতে থাকে 14 নাম্বার 73 নাম্বারের সাথে বেশি সময় কাটায়। তারা একই সময়ে খাবার খায়, গল্প করে, এমনকি নাম্বার 14 তার কাছ থেকে জাদুও শেখে। রাতে যখন বৃদ্ধ লোকটা ঘুমাতে যায় তখন নাম্বার 14 সেই ইয়োগা করা মেয়েটার সাথে কানেক্ট হয়। সে ওই মেয়েটার অনেক প্রশংসা করে, এমনকি তার গান রেকর্ড করে পাঠায়। পরদিন সকালবেলায় নাম্বার 14 73-এর সাথে কথা বলতে আসে। 73 তাকে বলে তোমার বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে অডিয়েন্সের রিচ বাড়াতে হবে, তা না হলে একটা সময় তোমার পয়েন্ট কমতে শুরু করবে। নাম্বার 73-এর কথা মতো 14 বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করে। এই যেমন কখনো রান্নাবান্না করে, কখনো এক্সারসাইজ, আবার কখনো কমেডি টাইপের অ্যাক্টিভিটিস, যার কারণে দেখা যায় লোকজন তাকে অনেক অনেক পয়েন্টস দিতে শুরু করেছে, আর সে ওই পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনে। এরপর দেখা যায় 14 সেই মেয়েটা অর্থাৎ 28-এর দেখা দেখি ইয়োগা করতে শুরু করে। ঠিক তখনই স্ক্রিনের এক পাশে থাকা 73 আবারও কাশতে শুরু করে। ঠিক তখনই 14 ভুল করে চ্যানেল 11-এ কানেক্ট করে ফেলে। সেখানে সে একটা মহিলাকে দেখতে পায়, যে তখন গোসল করে মাত্রই বের হয়েছে, আর সে একটু আগেই এই রুমে নিজেকে আবিষ্কার করেছে। মহিলাটি স্ক্রিনের সামনে নাম্বার 14-কে দেখতে পায়। সে স্ক্রিনের সামনে এসে প্রচণ্ড রাগে 14-কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, কারণ তার মনে হয় নাম্বার 14-ই তার কিডন্যাপার। এটা বুঝতে পেরে নাম্বার 14 মহিলাটা সব কনফিউশন দূর করে দেওয়ার জন্য তাকে সবকিছুই বুঝিয়ে বলে। এরপর যখন মহিলাটা একটু শান্ত হয়ে আসে তখন তারা নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে। ঠিক তখন নাম্বার 13 তাদের কনভারসেশনে জয়েন করে। তারপর তারা কথা বলতে শুরু করে দেয়। নাম্বার 11 তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা কেউ কি এখান থেকে বের হবার জন্য কখনো চেষ্টা করেছে? এই কথার উত্তর দিতে গিয়ে নাম্বার 14 তাকে সেই ঘটনাটা বলে, যেটা সে তার রুমে করেছিল, আর ওই ঘটনার জন্য তাকে শাস্তিও পেতে হয়েছিল। তখন 11 তাদেরকে বলে, তোমরা যে যা জানো এখানকার সম্পর্কে সব কিছুই সবার সাথে শেয়ার করো, হয়তো সব কিছু জানার পরে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা বের হবে। নাম্বার 11 বলে, কেন কেউ আমাদেরকে অকারণে খাবার দেবে, থাকতে দেবে? নিশ্চয়ই এসব কিছুর পেছনে বড় একটা রহস্য আছে। এটা শুনে নাম্বার 14 বলে, এই জীবনটা আগের জীবনের চাইতেও বেশ ভালো, কারণ ওই জীবনে কেউ অকারণে কিছুই দিত না। তো যাই হোক, কিছুক্ষণ পরে নাম্বার 14 আবার অডিয়েন্সকে খুশি করার জন্য একটা পাপেট শো দেখাতে শুরু করে। এই পাপেট শো নাম্বার 73-এর বেশ পছন্দ হয়, তাই খুশি হয়ে 14-এর জন্য কিছু গান পাঠায়। ওদিকে 14 11-এর জন্য একটা গিফট পাঠায়, যেটা দেখে নাম্বার 11 রেগে যায়, কারণ সে কারোর করুণা বা দয়ায় বেঁচে থাকতে চায় না।
এভাবেই দিন যেতে থাকে। এর মধ্যে 14 কখনো কমেডি সিন করে দেখায়, আবার কখনো বিভিন্ন রকমের ড্রয়িং করে। এভাবেই সে অডিয়েন্সদেরকে এন্টারটেন করতে থাকে। কিন্তু এসব কিছুই নাম্বার 11-এর একদমই পছন্দ হয় না। সে সবাইকে বলে এভাবে চলতে দেওয়া যায় না, আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এইসব বিষয় নিয়ে 14, 11 আর 73 এর মধ্যে বেশ তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু এদিকে এবার 73-এর অবস্থা অন্যান্য বারের চেয়ে অনেক খারাপ হতে থাকে। আর এবার এত বেশি কাশি হয় যে তার দম বন্ধ হয়ে আসে। তার এমন অবস্থা দেখে নাম্বার 14 অডিয়েন্সের কাছে তার জন্য সাহায্য চায়, কারণ এখন অনেক বেশি পয়েন্ট না হলে 73-এর জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে না। এদিকে যখন নাম্বার 11 অডিয়েন্সের কাছে সাহায্য চাইতে কমেন্ট করতে চায়, তখন সে ভুল করে উল্টাপাল্টা কমেন্ট করে ফেলে। আর এই ভুল কমেন্টের কারণে 73 সহ তার পুরো রুম আগুনে পুড়ে যায়। 73 ওই আগুনে পুড়ে তাদের চোখের সামনেই মারা যায়। 14 আর 11 পুরো ঘটনাটা স্ক্রিনে দেখতে পেলেও তারা কিছুই করতে পারে না তার জন্য। বেশ অনেকদিন যাবৎ তারা 73-এর মৃত্যুর জন্য নিজেদেরকে অপরাধী ভাবতে থাকে। কিন্তু কিছুদিন পর একদিন নাম্বার 14 নাম্বার 11-এর সাথে যোগাযোগ করে। সে তাকে বলে এবার নিজেকে অপরাধী ভাবা বন্ধ করো। কিন্তু নাম্বার 11 তার কোনো কথাতেই নর্মাল হতে পারে না। তখন 14 তার জন্য সেই পাপেট শোটা করে। এরপর দেখা যায় কম্পিউটার তাদের একটা শো করার কমেন্ট দেয়। আর এই শোটা করার সময় তাদেরকে অনেক বেশি ড্রিঙ্কস করতে হবে। কম্পিউটারের কমেন্ট অনুযায়ী তারা অনেক বেশি অ্যালকোহল অর্ডার করে, আর সেগুলো খেয়ে এমনভাবে ড্যান্স করতে থাকে যেন দেখলে মনে হয় তারা দুইজন একসঙ্গে ড্যান্স করছে। এরপর তারা একজন আরেকজনকে কিডন্যাপ হওয়ার আগের গল্প বলতে শুরু করে। এরপর তারা আবারও ড্যান্স করে। কিন্তু এত কিছু করার পরেও তারা কোনোভাবেই 73-এর মৃত্যুর ঘটনাটা ভুলতে পারে না। তাই তারা আবারও মন খারাপ করে বসে পড়ে। নাম্বার 14 তাকে বলে এখনও আমার কানে 73-এর কণ্ঠ ভেসে আসে। এরপর দেখা যায় নাম্বার 11 বিভিন্ন ব্লগারদের সাথে কমিউনিকেশন করে সেখান থেকে বের হবার রাস্তা খুঁজতে শুরু করে দিয়েছে, কারণ তারা চায় আর কোনোভাবেই 73-এর মতো কারো জীবন চলে না যাক। নাম্বার 14 স্ক্রিনের সামনে বক্তৃতা দিতে শুরু করে। সে বলে 73 আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ ছিল, তার চলে যাওয়াতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। ঠিক তখনই দেখা যায় 28 নম্বর চ্যানেল তখন তাদের সাথে কানেক্ট হয়। 28 নাম্বার 14-এর কথার অনেক প্রশংসা করে। কিছুক্ষণ কথা বলে সে আবারও ডিসকানেক্ট করে চলে যায়। এদিকে স্ক্রিনের সামনে স্পেস দেওয়ার কারণে নাম্বার 14 অনেক পয়েন্ট কালেক্ট করে। আর তারপর দেখা যায় আস্তে আস্তে তাদের দুজনের সাথে অনেক ব্লগারও কানেক্ট হতে শুরু করে। একদিন রাতে যখন 28 ইয়োগা করছিল তখন নাম্বার 14 তার সাথে কথা বলতে শুরু করে। তখন 28 তাকে বলে নাম্বার 11-এর উচিত তার ব্যবহারে চেঞ্জ নিয়ে আসা, কারণ তার কথাবার্তা একটু বেশি রুড। এখানে আসলে আমাদেরকে শান্ত থাকা উচিত। এসব কথাবার্তা বলে তারা দুইজন একসঙ্গে ইয়োগা করতে শুরু করে। এতক্ষণ নাম্বার 11 ঘুমাচ্ছিল। ঘুম ভাঙতেই সে দেখে তারা দুইজন একসঙ্গে ইয়োগা করছে। এটা দেখে তার প্রচণ্ড রাগ হয়, আর সে স্ক্রিনের সামনে থেকে উঠে যায়। এর কিছুক্ষণ পরে নাম্বার 14 লক্ষ্য করে 11 অন্য একটা চ্যানেল দেখছে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দিন যত যায় আরও অনেক লোক তাদের সাথে কানেক্ট হতে শুরু করে। সেই সাথে তারা অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারছে। এদিকে নাম্বার 11 এখন এখান থেকে বের হতে চায়। তার এমন ইন্টেনশন দেখে নাম্বার 14 বলে তোমার তাদেরকে রাগানো ঠিক হচ্ছে না। এসব নিয়ে দুজনের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অতিরিক্ত রাগ হয়ে 11 তার মাথার চুলগুলো কেটে ফেলে, যেন এভাবে সে তার প্রতিবাদকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে। এরপর দেখা যায় 28 আর 11-এর মধ্যেও গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, কারণ 11-এর মনে হয় রাতের সময়টা ইয়োগার জন্য নয়, বরং ইন্টিমেট হওয়ার জন্য। তাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে নাম্বার 14 তাদেরকে শান্ত করার চেষ্টা করে। এরপর দেখা যায় নাম্বার 14 সব ব্লগারদের কাছে পয়েন্ট চায়। ঠিক তখনই কোনো একটা ভুলের কারণে নাম্বার 14-এর পয়েন্ট দ্রুত বাড়তে থাকে। এটা দেখে 28 তাকে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলতে লাগে, এই যেমন সে চোর, সে চিটিং করেছে, ইত্যাদি ইত্যাদি। এভাবেই তাদের তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। নাম্বার 14 28-এর রুমের বৃষ্টির কমেন্ট করে। আর তখনই দেখা যায় নাম্বার 11-এর রুমের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা বাড়তে বাড়তে তার পুরো রুমে আগুন লেগে যায়, আর সে আগুনে পুড়ে নাম্বার 11 73-এর মতোই মারা যায়। এই ঘটনা দেখে নাম্বার 14 একেবারে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তার রুমের দরজাটা খুলে যায়। সে যখন দরজার কাছে যায় ঠিক তখনই স্ক্রিনে একটা সাউন্ড হলে সে আবারও স্ক্রিনের কাছে ফিরে আসে, আর অন্যান্য ব্লগারদের কাছে বলার চেষ্টা করে এই দেখো আমি যা চাই সেটাই এখন করতে পারি। এই কথাগুলো বলে যখন সে পেছনের দিকে তাকায় তখন দেখে আবারও দরজাটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নাম্বার 14 আরও একবার এই রুমের ভেতরে বন্দী হয়ে গেল।